বায়োলজি 11 ম্যারাথন ক্লাসের পার্ট 2 সেটা নিয়ে হাজির হলাম। আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে শুরু করব, সেটা হচ্ছে রেসপিরেশন, তোমাদের চ্যাপ্টার 9 এর। আচ্ছা, এর পরবর্তীতে একটা ছোট্ট চ্যাপ্টার পড়ে নিব, সেটা সম্ভবত তোমরা খুব ভালোভাবে হয়তো পড়ো নাই, প্ল্যান্ট রিপ্রোডাকশন। তো অধ্যায়টা ছোট এবং খুব সহজ, এবং অল্প কিছু জায়গা থেকে প্রশ্ন হয়, সেই জিনিসগুলো আমি একটু তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তোমাদের পার্ট 1 এর পড়াটা কেমন হলো সেটা জানতে চাই। যদি কোনো ডিফিকাল্টি ফেস করো সেটাও একটু আমাদের কমেন্টে লিখতে পারো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চলো তাইলে আমরা একটু শুরু করি। আচ্ছা, আমাদের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে রেসপিরেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ তাই তো? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে রেসপিরেশন শুরুতে একটু দেখে নিই। দেখো, এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। রিসেন্ট বছরগুলোতে কিন্তু প্রশ্ন আসছে, মেডিকেল বলো ডেন্টাল বলো। তাহলে রেসপিরেশনটা খুব ভালো করে পড়বো। কিন্তু আবারও বলছি, পঞ্চম অধ্যায় মানে আমাদের যে চ্যাপ্টার 9, সেটা কিন্তু এমন ভাবে পড়া যাবে না যে লাইন বাই লাইন মুখস্থ করতে হবে। এটা করতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এবং তুমি কিন্তু পড়া কভার করতে পারবে না। সেটা কখনোই করা যাবে না। আমরা ক্লাসে যেটাকে ফোকাস করছি, যে জিনিসগুলো বুঝাই দিচ্ছি, ওটা বুঝে নিয়ে তুমি পড়বা এবং দাগের লাইনগুলাই শুধু পড়বা, তাইলে আশা করি ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, তো শুরুতে যেটা সেটা হচ্ছে যে রেসপিরেশন মানে কি। রেসপিরেশন হচ্ছে যে, সহজ কথা যদি আমি একটু বলি, যে রেসপিরেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা অক্সিজেন, এটা কি করি, অক্সিজেন ইউজ করি, আর কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন প্রোডাকশন তাহলে রেসপিরেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা অক্সিজেন ইউজ করে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন করি। এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে এই রেসপিরেশন প্রসেসের মাধ্যমে কি হয়, এটিপি ফরমেশন হয়, তাই না? তোমরা জানো। আচ্ছা, তাহলে এখানে আসো যেটা সেটা হচ্ছে, এটা প্ল্যান্ট সেলে হতে পারে, অ্যানিমেল সেলে হতে পারে। তো এটা মেইনলি যে বিষয়টাকে আমরা, কেমিক্যাল সাবস্টেন্সটা এখানে ইউজ হয়, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটটা ভেঙে যায়। ওকে, কার্বোহাইড্রেটটা এটা ব্রেকডাউন হয়ে আমরা এটিপি পাই এবং কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তাই তো? আচ্ছা, এখন আসো তাহলে রেসপিরেশনে যে কোনো সময় আমরা এই কথাটা বলছি যে যে কোনো সময় যেখানে তোমার অক্সিডেশন হয়, সেই একই রিয়াকশন সেখানে নিশ্চয়ই কারো না কারো কি হবে, রিডাকশন হবে। তাহলে তুমি যদি ফটোসিনথেসিস বলো, তুমি যদি রেসপিরেশন বলো, মানে যে এখানে স্টেপস অফ কেমিক্যাল রিয়াকশন আছে, হিউম্যান বডিতে বলো, প্ল্যান্ট বডিতে বলো, যেখানেই হোক, তো এগুলো আসলে শুধু অক্সিডেশন বা শুধু রিডাকশন এভাবে বলা যায় না। এই টোটাল রিয়াকশন চেইন, এগুলো হচ্ছে আসলে অক্সিডেশন রিডাকশন। একই সাথে অক্সিডেশন এবং রিডাকশন হয়। কিছু কেমিক্যাল কম্পাউন্ডের অক্সিডেশন হয়, আর কিছু কেমিক্যাল কম্পাউন্ডের রিডাকশন হয়। তো এগুলো তো আর মুখস্থ করার দরকার নেই, সেই কথাটাই এখানে লেখা আছে। আচ্ছা, এই বিশাল বিক্রিয়া আমার দরকার নাই। এখানে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে, দেখো এখানে এই যে 6 মলিকুল অক্সিজেন, 6 মলিকুল ওয়াটার। দেখো, আমরা গতকাল যে ফটোসিনথেসিস পড়লাম, ওটাকে যদি উল্টাই দাও তাহলে রিয়াকশনটা কিন্তু এরকম হয়ে যায়। এই পাশে হচ্ছে কার্বোহাইড্রেট। দেখো, এই অংশটা কিন্তু ফটোসিনথেসিসে এপাশে ছিল, আর এই অংশটা এপাশে ছিল। তাহলে এখানে দেখো 6 কার্বন ডাইঅক্সাইড, 12 ওয়াটার। দেখো, এতটুকু কিন্তু মিল আছে ফটোসিনথেসিসের সাথে, শুধুমাত্র এই অংশটা এপাশে ছিল আর এই অংশটাও এপাশে ছিল। আচ্ছা, এখন হচ্ছে তাহলে ব্যতিক্রম এখানে কি আছে? ব্যতিক্রম হচ্ছে এখানে এই যে ডাইফসফেট, এর সাথে আরেকটা ফসফেট, পিআই। পিআই মানে কি তোমরা নিশ্চয়ই জানো, তারপর আমি একটু বলি। পিআই, পিআই মানে হচ্ছে, আই মানে ইনঅর্গানিক, ইন অর্গানিক, পি, পি মানে ফসফেট, ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। তাহলে একটা ফসফেট আবার যখন ডাইফসফেটের সাথে যুক্ত হয়, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। তোমরা জানো, গতকাল ক্লাসে আমরা বলছিলাম যে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট এটা হচ্ছে দা এনার্জি কয়েন, ঠিক আছে, বায়োলজিক্যাল কয়েন, ঠিক আছে। আচ্ছা, এখন আসো কত মলিকুল, খেয়াল করো। আপ টু মানে আপ টু দিস পয়েন্ট, আমাদের অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এডিশন অফ হাসান স্যার, তোমরা অবশ্যই অ্যান্সার করবা হচ্ছে 36 এটিপি। ওকে, আচ্ছা, তোমার প্রশ্নের অপশনে যদি 36 না থাকে,
তখন আলিম স্যারে আছে 38 এটিপি। তাহলে কত এটিপি তৈরি হয়? এটার উত্তর হচ্ছে অ্যারোবিক রেসপিরেশনে 36 এটিপি তৈরি হয়। আর যদি অপশনে 36 না থাকে তখন আমি উত্তর করব 38 এটিপি। এই এটিপির হিসাবটা তোমরা বুঝছো কিনা সেটা আমাকে একটু ইয়েস নোতে জানাও যে আসলে কোনটা উত্তর করবা তুমি। হ্যাঁ, 36 এবং 38 দুটোই যদি থাকে তাহলে তুমি কোনটা উত্তর করবা সেটা একটু জানাও আমাকে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই ক্লিয়ার, কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসছে। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, এখানে দেখো সেটা হচ্ছে ওই যে সোর্স অফ এনার্জি হচ্ছে এটিপি, এই কথাগুলো এখানে বলছে। রেসপিরেটরি অর্গান কি? আচ্ছা, এখানে মনে রাখবা যে আসলে তুমি যদি চিন্তা করো যে রেসপিরেশন কোথায় হয়, এটাই রেসপিরেটরি অর্গান আমি চিন্তা করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য রেসপিরেশন এটা হয় সাইটোপ্লাজমে, আর এরপরে লাস্ট পার্ট, লাস্টের যে পার্টগুলা সেই পার্টগুলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এরা হচ্ছে চিফ অর্গানেলি। ঠিক আছে, তাহলে কারণ এই দুটোতেই আসলে কি হয়, রেসপিরেশন হয়। সাইটোপ্লাজম তো আসলে অর্গানেলি না, যাই হোক এখানে লিখছে আর কি। আচ্ছা, যাই হোক এটা দরকার নেই। আচ্ছা, এখন আসো যে কোন সাবস্টেন্সকে রেসপিরেশন করা যায়। আচ্ছা, আমরা সবসময় যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে রেসপিরেশনটা হয় হচ্ছে কার্বোহাইড্রেট, ইন প্রেজেন্স অফ অক্সিজেন এটা ব্রেকডাউন হয়। আসলে বিষয়টা এরকম না, যে কোনো কিছুই কিন্তু ব্রেকডাউন হয়ে আমরা এটিপি পেতে পারি। যেমন তোমাকে একটা উদাহরণ বলি, যেমন আমরা শক্তির জন্য কি খাই দেখো খেয়াল করে, আমরা ভাত খাই, রুটি খাই, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে এখান থেকে শক্তি পাই। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমাদের বায়োলজি 2 এখানে শাওন ভাইয়া তোমাদেরকে পড়াইছে যে প্রোটিন থেকেও কিন্তু এটিপি পাওয়া যায়। হ্যাঁ, লিপিড, লিপিড থেকেও কিন্তু এটিপি পাওয়া যায়। তাহলে এটিপি বা শক্তি পাওয়া যায়, এনার্জি পাওয়া যায়, তাই না? তাহলে নিশ্চয়ই এই সাবস্টেন্স গুলাও ব্রেকডাউন হয়ে কিন্তু এটিপি ফরমেশন করতে পারে। কেমন? তাহলে যে রেসপিরেটরি সাবস্টেন্স শুধুমাত্র কার্বোহাইড্রেট বিষয়টা কিন্তু এরকম না। যে কেমিক্যাল সাবস্টেন্সকে ভাঙলে তুমি এনার্জি পাবা, এটাই হচ্ছে আমাদের রেসপিরেটরি সাবস্টেন্স। তাহলে সেগুলো কি দেখো, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, এবং ডিফারেন্ট অর্গানিক অ্যাসিড। হ্যাঁ, তো এগুলো কিন্তু ব্রেকডাউন করলে আমরা এনার্জি পেতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সাবস্ট্রেট, এটা যেন ভুল না হয়। আর সোলার এনার্জি ইজ দ্য অল সোর্স অফ এনার্জি, এটা সবাই জানো, এটা বলার কিছু নাই। আচ্ছা, এখন আসো যে এই যে সেলে এটিপি লাগে, এটা কেন লাগে? 3 রিজন এনার্জি সেলে কেন লাগবে। একটা হচ্ছে কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিনথেসিস করার জন্য। দেখো ডিএনএ, আরএনএ, প্রোটিন সিনথেসিস, তাহলে সিনথেসিস অফ কেমিক্যাল সাবস্টেন্স, কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিনথেসিসের জন্য কিন্তু আমার লাগবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ট্রান্সফার, এই যে মেমব্রেন ট্রান্সফার, আমরা কালকে যেটা পড়তেছিলাম, ঠিক আছে, সেল মেমব্রেন এর মধ্য দিয়ে যদি কোনো আহ, তোমার হচ্ছে মলিকুলস অথবা আয়ন এগুলো ট্রান্সফার করতে হয়, তাহলে ট্রান্সফার অফ মলিকুল অর আয়ন থ্রো সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভেতর দিয়ে তোমার হচ্ছে এইগুলো ট্রান্সফার করার জন্য কিন্তু লাগবে। ওকে, আচ্ছা, তারপরে আসো সেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স যেগুলো আছে এগুলোর ইন্টেগ্রিটি মেনটেন করার জন্য, এগুলোকে রেগুলেট করার জন্য। তাহলে সেলের ভেতরে অলরেডি ক্রোমোসোম আছে, প্রোটিন ফাইবার, মাসল ফাইবার, তো এদের ফাংশনগুলোকে ঠিক রাখার জন্য, কারণ শক্তি ছাড়া কেউই কাজ করবে না, এজন্য এদের ফাংশনগুলোকে ঠিক রাখার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই এই এনার্জিটা লাগবে। এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, হ্যাঁ, আমি জাস্ট বলে দিলাম। আচ্ছা, রেসপিরেশন দুরকম, অক্সিজেনের উপস্থিতিতে হলে এটাকে আমরা বলবো অ্যারোবিক রেসপিরেশন, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এটাকে আমরা বলবো অ্যারোবিক রেসপিরেশন। আচ্ছা, অ্যারোবিক রেসপিরেশন কাদের ক্ষেত্রে হয় দেখো খেয়াল করে, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য অর্গানিজম। হ্যাঁ, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াতে দুরকমই হতে পারে, ফাঙ্গাই, প্রোটিস্ট, প্ল্যান্ট, এনিম্যাল, সব জায়গায় কিন্তু অ্যারোবিক রেসপিরেশন হয়। কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন কিন্তু লিমিটেড, এটা সব জায়গায় হয় না, বিশেষ করে ব্যাকটেরিয়াই হয়। হ্যাঁ, অ্যানারোবিক রেসপিরেশন, সেটা আমরা একটু পরে দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, এই ফর্মুলা তো বলে ফেলছি, দরকার নেই। আচ্ছা, এখন অ্যারোবিক রেসপিরেশনের 4টা স্টেপ। তো ফার্স্ট স্টেপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখন এই যে গ্লাইকোলাইসিস যেটা হয় সেটা হচ্ছে এখানে কিছু কথা আছে যেটা তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফর বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক রেসপিরেশন। খেয়াল করো, গ্লাইকোলাইসিস এটা আমি কিছু কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে এটার নাম হচ্ছে, এটা যদি আমি বলি গ্লাইকো
লাইসিস এর মানে কি? এর মানে হচ্ছে লাইসিস মানে ভেঙে যাওয়া, ব্রেকডাউন, লাইসিস অফ গ্লুকোজ। তাহলে এই প্রসেসে গ্লুকোজ ভেঙে যায়, ব্রেকডাউন হয়, এজন্য এটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। ওকে, আচ্ছা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা দেখো এই কথাটা বলছে বোথ অ্যারোবিক অ্যানারোবিক রেসপিরেশন দুটোতেই আছে। তাহলে যেহেতু এটা দুটোতেই আছে, এজন্য এটাকে আমরা বলবো কমন পাথওয়ে অফ রেসপিরেশন। কমন পাথওয়ে পাথওয়ে অফ রেসপিরেশন। রেসপিরেশন, কমন পাথওয়ে অফ রেসপিরেশন। বলো কেন? কারণ হচ্ছে প্রেজেন্ট ইন বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। তাহলে আমাদের ব্যাখ্যাটা জানতে হবে, রেসপিরেশন। তাহলে এটা অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটোরই ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের তোমার গ্লাইকোলাইসিস। আচ্ছা, কোথায় হয় গ্লাইকোলাইসিস? তাহলে গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, এই জন্য এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক রেসপিরেশন। সাইটোপ্লাজমিক রেসপিরেশন কেন? কারণ এটা সাইটোপ্লাজমে হয়, অকার্স ইন সাইটোপ্লাজম। এই জন্য এই যে এই নামগুলো কিন্তু তোমাকে জানতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু বারবার প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আসো, 3 জন বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। এই যে দেখো এখানে লেখা আছে এমডেন, মেয়ারহফ, পার্নাস। তাহলে তাদের নাম অনুসারে আমরা এখানে বলবো সেটা হচ্ছে ইএমপি পাথওয়ে। ইএমপি পাথওয়ে। তাহলে এই যে 4টা নাম, এই নাম কেন এরকম নাম, এটা অর্থসহ বুঝে আমাদেরকে একটু মনে রাখতে হবে, সহজ। হ্যাঁ, প্রত্যেকটার কিন্তু একটা গুরুত্ব আছে। আচ্ছা, তোমরা এই 4টা নাম বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো। ওকে, হ্যাঁ সবাই। হ্যাঁ, ভেরি গুড, 100% স্টুডেন্ট বলেছো। তোমাদের ব্যাচ কিন্তু অনেক ভালো, আমি রিভিউ পেয়েছি এবং ক্লাসেও আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। আচ্ছা, এখন আসো যে যে স্টেপগুলো আছে এগুলো কি আমরা মুখস্থ রাখবো? আসলে এত মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু আমাদের অন্তত জানতে হবে কিছু ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, সেটা তুমি দেখো খেয়াল করে, যে জায়গায় এটিপি ব্রেকডাউন হয়, এই কথাটা একটু খাতায় লিখবা, হ্যাঁ, যে জায়গায় এটিপি ব্রেকডাউন হয়। দেখো এই যে এটিপি ব্রেকডাউন হচ্ছে, সেই জায়গায় একটা আয়ন কাজ করে, সেই আয়নটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম। এবং খেয়াল করো, প্রথম এবং তৃতীয় ধাপ এ দুটোতে এটিপি ব্রেকডাউন হচ্ছে, তাই না? এই যে এটিপি ব্রেকডাউন হচ্ছে, এখানে এটিপি ব্রেকডাউন হচ্ছে, তৈরি হচ্ছে এডিপি, তৈরি হচ্ছে এডিপি। তো যেখানে এটিপি ব্রেকডাউন হয়, এই এনজাইমের নামের শেষে দেখো লেখা আছে কাইনেজ। সেই এনজাইমের নামের শেষে হয়ে যাবে কাইনেজ, কাইনেজ। তাহলে এটিপি ব্রেকডাউন হলে নামের শেষে চলে আসবে কাইনেজ। ওকে, আচ্ছা এখন আসো, সেটা হচ্ছে দেখো কি হচ্ছে। এটিপির যে ফসফেট সেটা গ্লুকোজের সাথে যুক্ত হয়, এজন্য এটার নাম হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেট। আচ্ছা, 6 ফসফেট কেন বলতো? 6 ফসফেট কেন, এটা একটু ইনবক্সে বলতো। 6 ফসফেট কেমন, কেন? হ্যাঁ, একজন অন্তত উত্তর করো, 6 ফসফেট কেন? কারণ হচ্ছে রাইট, ফসফেট কার্বনের 6 নম্বর কার্বন, যেটা গ্লুকোজের যে 6 নম্বর কার্বন, ওই 6 নম্বর কার্বনে যুক্ত হয়। ঠিক আছে, ওটা আর আমার জানার দরকার নেই গঠনটা কেমন। আচ্ছা, এবার দেখো এখানে দেখো খেয়াল করে, গ্লুকোজ, এই গ্লুকোজ হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ, গ্লুকোজ হয়ে যাচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এরা হচ্ছে আইসোমার। তোমরা জানো যে দুটোরই সংকেত হচ্ছে C6H12O6। যেহেতু আইসোমার, এজন্য দেখবা এদের নামের শেষে আছে আইসোমারেজ। হ্যাঁ, তা পুরোটাই তোমরা মুখস্থ রাখতে হবে, হেক্সোকাইনেজ, ফসফোগ্লুকো আইসোমারেজ, কারণ ফসফোগ্লুকোর উপর কাজ করে। ফসফোফ্রুক্টোর উপরে কাজ করে,
কিন্তু নামের শেষে কাইনেজ, বুঝতে পারছো? তাহলে ওই যে শেষের অংশটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এনজাইমের নামের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি তৈরি হয়ে গেল? তৈরি হয়ে গেল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এই পর্যন্ত তৈরি হয়ে গেল। কারণ ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হলো, সেটা যুক্ত হলো 1 নম্বর কার্বনে। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ। আমি তোমাদেরকে সামারিটা বলতেছি, কারণ সামারিটাই মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস খেয়াল করো তো, এখানে যে ধাপগুলো আছে এর মধ্যে 1 এবং 3 এরা হচ্ছে ইউনিডিরেকশনাল। এই পর্যন্ত ঠিক আছে? এবার আসো, এখানে যে জিনিস তৈরি হচ্ছে এর মধ্যে দেখো, এই যে লাস্টের ধাপ, এটা হচ্ছে নবম ধাপ। খেয়াল করে দেখো, এখানে এটিপি তৈরি হচ্ছে। তো এটিপি তৈরি হচ্ছে, এই জন্য এখানে নামের শেষে আছে কাইনেস। এই যে এখানে দেখো এটিপি তৈরি হচ্ছে। এই ধাপে দেখো যে এনজাইমটা আছে নামের সাথে কাইনেস। তাহলে এটিপি ব্রেকডাউন হলে, এটিপি তৈরি হলে, ফরমেশন হলে এনজাইমের নামের শেষে থাকবে হচ্ছে কাইনেজ। এটা মনে রাখতে হবে, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো যে ধাপগুলো আছে সবই হচ্ছে বাই ডিরেকশনাল, কিন্তু এই যে লাস্টের ধাপ, নবম ধাপ, এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। তাহলে তোমাকে যদি বলা হয় যে ফলোইং হুইচ স্টেপস অফ গ্লাইকোলাইসিস ইজ ইউনিডিরেকশনাল অর বাই ডিরেকশনাল, তখন তোমার কিন্তু উত্তর এটা মনে রাখতে হবে। সহজ কিন্তু, 139, 139, 139, এটা দিয়ে মনে রাখবো, এরা হচ্ছে ইউনিডিরেকশনাল রিঅ্যাকশন। আচ্ছা, এবার আসো। আচ্ছা, এখানে দেখো যে এনজাইম কাজ করে, এই জায়গায় যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে অ্যালডোলেজ। অ্যালডোলেজের কারণে কি হয় আমরা জানি, দেখো সবাই আবার, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, এখানে ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বন। এ কি করে? দুইটা অংশ তৈরি করে। একটার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, এখানে 3 কার্বন। আবার আরেকটা যৌগ তৈরি করে, এই যৌগটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এটারও 3 কার্বন। তাহলে দেখো এই 3 কার্বন এবং এই 3 কার্বন মিলে 6 কার্বন হয়ে গেল। এই কম্পাউন্ডের নাম একটু মুখস্থ রাখতে হবে যে কি তৈরি হয়। আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে, সবাই এই স্টেপটা একটু খেয়াল করবা। 3 ফসফোগ্লিসারালডিহাইড, এইটা থেকে শেষ ধাপে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডেও কিন্তু 3 কার্বন থাকে। তাহলে দেখো, 3 ফসফোগ্লিসারালডিহাইড ডিফারেন্ট রিয়াকশন শেষে পাইরুভিক অ্যাসিড ফরমেশন করে। 3 ফসফোগ্লিসারালডিহাইড, এখানে 3 কার্বন, পাইরুভিক অ্যাসিড এটারও 3 কার্বন। এইটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমরা একটু ধাপে ধাপে যাব, তাহলে আমাদের জন্য সুবিধা। এটা বুঝতে পারছো কিনা? ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু শেষ করি। আচ্ছা, তাহলে এই 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দেখো এপাশে কি আছে? এপাশে আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এখন মনে রাখতে হবে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কি করে? এই যে আইসোমারেজ এনজাইম এখানে কাজ করে। আইসোমারেজ আইসোমারেজ এনজাইম, এই এনজাইমের প্রভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি করে 3-ফসফোগ্লিসেরাইড। তাহলে এটা ছিল 1, আর এখানে এটা ছিল একটা। এবার দেখো, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আইসোমারেজ এনজাইমের অ্যাকশনে 3 ফসফোগ্লিসারালডিহাইড করে। এখন খেয়াল করো, এটা 3 কার্বন, 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটাতেও 3টা কার্বন। এই 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে পরবর্তীতে কি তৈরি হবে? এই যে এখানে আছে, পরবর্তীতে তৈরি হবে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডেও হচ্ছে 3 কার্বন। এবার দেখো, আসলে পাইরুভিক অ্যাসিড কয়টা তৈরি হলো?
পাইরুভিক অ্যাসিড তৈরি হলো 2টা। 3-ফসফোগ্লিসারেলডিহাইড, এই যে পাশে যেটা দেখানো আছে এটা থেকে একটা তৈরি হলো। আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট সে প্রথম ধাপে কি করে, আইসোমারেজ এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারেলডিহাইডে কনভার্ট হয়। এটা হচ্ছে আরেকটা 3-ফসফোগ্লিসারেলডিহাইড। এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড সেটা থেকে আরেকটা পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে দিন শেষে একটা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, দেখো এখানে একটা আর এখানে হচ্ছে 2টা, মানে এখানে একটা, মোট 2টা। তাহলে পাইরুভিক অ্যাসিড 2টা তৈরি হয়, একটা 3-ফসফোগ্লিসারেলডিহাইড থেকে তৈরি হয় আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট থেকে তৈরি হয়। তাহলে 2টা যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে এটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে বলো, ইয়েস অর নো, ইয়েস অর নো। হ্যাঁ সবাই, হ্যাঁ ভেরি গুড, 100% স্টুডেন্ট বলছো যে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা এবার আসো, দেখো এই যে এই প্রশ্নটা আসছিল ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড সেখান থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়, তার মানে একটা ফসফেট কিন্তু বের হয়ে যাচ্ছে এই কম্পাউন্ড থেকে। সেখানে কোন এনজাইম কাজ করে? খেয়াল করে দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড এই নামটা এটার সাথে মিল আছে। আর যেহেতু এখান থেকে একটা মানে ফসফেট বের হয়ে চলে যাচ্ছে, এটিপি তৈরি হচ্ছে। ওই যে বললাম এটিপি যদি ব্রেকডাউন হয়, এটিপি যদি ফরমেশন হয়, তাহলে এনজাইমের নামের শেষে হবে কাইনেস। এজন্য এটার নাম হচ্ছে কাইনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। শেষ। আচ্ছা এবার দেখো 3 নম্বর কার্বনে ফসফেটটা আছে, এখানে হচ্ছে 2 নম্বর কার্বনে ফসফেটটা আছে। তাহলে ফসফেটের অবস্থান যে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা বলতেছি মিউটেশন। বলো এটাকে কি বলতেছি? এই প্রসেসটাকে আমরা বলতেছি মিউটেশন। মানে ফসফেটের অবস্থানটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে এজন্য দেখো এই এনজাইমের নামের শেষে আছে মিউটেস। এনজাইমটার নামের শেষে কি আছে বলো? এনজাইমটার নামের শেষে আছে মিউটেস। আচ্ছা এবার আসো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা তৈরি করতেছে ফসফো, এই যে এই শব্দটা একটু দেখো তো, এই যে দেখো শব্দটাতে আছে ফসফোএনল। ঠিক আছে, শব্দটাতে কি আছে বলো? ফসফোএনল। আচ্ছা যেহেতু এনল তৈরি হয় এজন্য এই এনজাইমের নাম হচ্ছে এনোলেস। এই এনজাইমের নাম হচ্ছে কি বলো? এনোলেস। এনল তৈরি হয় এজন্য এনোলেস। এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা আমি যেটা বলি নাই সেটা একটু খেয়াল করো। এই ধাপে 3-ফসফোগ্লিসারেলডিহাইড এখান থেকে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কিন্তু অ্যালডিহাইড না, এটা কিন্তু অ্যাসিড। হ্যাঁ এটা তৈরি হচ্ছে। এই তৈরি হওয়ার সময় এনএডি থেকে তৈরি হচ্ছে, এই যে কালকে আমরা যেটা দেখালাম, এনএডি থেকে তৈরি হচ্ছে NADH2। এনএডি থেকে কি তৈরি হচ্ছে? এনএডি থেকে তৈরি হচ্ছে NADH2। এখন খেয়াল করো এই এনএডি থেকে যে NADH2 এটা তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন কোথা থেকে আসলো দেখি? এটা তোমরা কমন সেন্স কি বলে? এনএডিটা যে NADH2 হচ্ছে, এই হাইড্রোজেন কোথা থেকে আসলো, কোন কম্পাউন্ড থেকে? এটা একটু কমেন্টে লিখো, ইনবক্সে লিখো। হ্যাঁ দেখি কে পারে, কার বুদ্ধি ভালো। এই হাইড্রোজেন কোথা থেকে আসলো? না আইসোমারেজ তো এনজাইম, বুঝতে পারছো? সুভি আলিফ, আলিফ তো নাকি আত্মায়া, রাউদাত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা একটু চেষ্টা করছে। আচ্ছা শোনো, একদম সহজ একদম সহজ। শোনো বিক্রিয়াটা খেয়াল করো। বিক্রিয়াটা হচ্ছে 3-ফসফোগ্লিসারেলডিহাইডের সাথে NAD বিক্রিয়া করছে। আমরা জানি জারণ বিজারণ একসাথে হয়। এই 3-ফসফোগ্লিসারেলডিহাইড সেটা তৈরি করছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, আর NADটা তৈরি করছে NADH2। বিক্রিয়াটা খেয়াল করো, এই যে এটা NAD এবং ইনঅর্গানিক ফসফেট, এই তিনটা জিনিস মিলে কি তৈরি করছে? NADH2 এবং 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার বলো
এবার বলো, এবার ধরাই দিচ্ছি, এবার বলো ওই হাইড্রোজেন কোন কম্পাউন্ড থেকে আসছে? ওটা বুঝতে হবে তো, এই জন্য আমরা বলতেছি। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। বলো তো কোথা থেকে আসছে? হ্যাঁ, আরেকটু চেষ্টা করো সবাই। ইয়েস, এইবার আমি সঠিক উত্তর পেয়ে গেছি, ভেরি গুড। রাউদাত, তুমি ঠিক বলছো। তাইলে এই হাইড্রোজেনটা আসলে কিচ্ছু না, এখান থেকে আসছে। 3-ফসফোগ্লিসারালডিহাইড এই জায়গা থেকে আসছে। এখন বলো তো, কোনো কম্পাউন্ড থেকে যদি হাইড্রোজেনটা বের হয়ে যায়, তাহলে ওই কম্পাউন্ডের কি হয়? অক্সিডেশন হয়। আর কোনো কম্পাউন্ডের সাথে যদি হাইড্রোজেন অ্যাডিশন হয়, যুক্ত হয়, তখন সেই কম্পাউন্ডের রিডাকশন হয়। অক্সিডেশন রিডাকশন একসাথে হয়। আচ্ছা, এখন যেহেতু এই কম্পাউন্ড থেকে হাইড্রোজেনটা বের হয়ে আসে, এজন্য এই প্রক্রিয়াকে বলা হয়, এখানে আমি একটু লিখে দিচ্ছি, এই প্রক্রিয়াকে বলা হয় ডি হাইড্রোজিনেশন। বলো এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াটাকে আমরা বলবো ডিহাইড্রোজিনেশন। ওকে, তাহলে ডিহাইড্রোজিনেশন হয় যে এনজাইমের মাধ্যমে, তার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। বুঝছো, আমরা শর্টকাটে কিভাবে আসলে এনজাইমটা বুঝতে পারি রিয়াকশন দেখে, সেটা আমি তোমাদেরকে ধরাই দিলাম। তাহলে তোমরা এই গ্লাইকোলাইসিসের এনজাইমের নামগুলা কেন এমন এবং ধাপে কি তৈরি হয় এই বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, এবার তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কিন্তু আমি তোমাদেরকে ধরাই দিলাম যে এভাবে তোমরা একটু মনে রাখবা। থ্যাংক ইউ। ওকে, আমি মনে হয় শেষ করতে পারি আর একটু আগেই। আচ্ছা, এখন দেখো, তাহলে ফার্স্ট 1, 3 এবং লাস্ট মানে 9, এরা হচ্ছে ইরিভার্সিবল, ইউনিডিরেকশনাল। ঠিক আছে, এরা হচ্ছে ইরিভার্সিবল। ওকে, আচ্ছা, এবার আসো গ্লাইকোলাইসিসে কি ফরমেশন হয়। এটা 100% পরীক্ষায় প্রশ্ন থাকবে, একদম মুখস্থ করতে হবে যে আমাদের তৈরি হয় এটিপি 2 মলিকুলস, NADH2 এটা তৈরি হয় 2 মলিকুলস, পাইরুভিক অ্যাসিড এটা তৈরি হয় 2 মলিকুলস। দেখো সবই 2 মলিকুলস, ঠিক আছে। আচ্ছা, পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে? 3 কার্বন। এটাও মনে রাখতে হবে, পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে? 3 কার্বন। ওকে, আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে এদের কিছু গল্প আছে, হ্যাঁ, যে কিভাবে কি তৈরি হলো। আচ্ছা, এখন এত কিছু আমাদের দরকার নাই। সেটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়। এই যে এখানে গ্লাইকোলাইসিসের যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলো হচ্ছে সলিবল, এটা একটু মনে রাখতে পারো। বাকিটা আসলে গল্পের মতো, তোমাকে একটু রিডিং পড়তে হবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো গ্লাইকোলাইসিসে কি হয়, মানে ওখানে যেটা বলছে আর কি, সেটা হচ্ছে দেখো, এই যে এখানে একটা এটিপি ব্রেকডাউন হচ্ছে, দুইটা এটিপি ব্রেকডাউন হচ্ছে। তাহলে আমি যদি বলি যে গ্লাইকোলাইসিস এখানে ব্রেকডাউন অফ এটিপি কয়টা? দুইটা, 2 এটিপি, 2 এটিপি। এটা অ্যাগ্রি করো কিনা একটু আমাদের টিচার ইনবক্সে বলো। গ্লুকোজ থেকে যে গ্লাইকোলাইসিস হচ্ছে, সেখানে এই যে দুইটা এটিপি ব্রেকডাউন হচ্ছে, এটা দেখো ছবি দেখে বলা যাচ্ছে, তাই না? এটা অ্যাগ্রি করো কিনা? হ্যাঁ, সবাই একটু লিখো, কমেন্ট করো। হ্যাঁ, ভেরি গুড। ওকে, অ্যাগ্রিড। ঠিক আছে, এখন আসো, বলো তো 3-ফসফোগ্লিসারালডিহাইড এখান থেকে যখন পাইরুভিক অ্যাসিড একটা তৈরি হলো, তখন কয়টা এটিপি তৈরি হচ্ছে? তখন এটিপি তৈরি হচ্ছে 1, 2, দুইটা এটিপি তৈরি হচ্ছে। তাহলে 3-ফসফোগ্লিসারালডিহাইড এখান থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তখন একটা দুইটা এটিপি তৈরি হয়। আচ্ছা, এবার বলো তো ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এখান থেকে কিন্তু আবার একটা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে এখানে কয়টা এটিপি তৈরি হবে? এইখানেও দুইটা এটিপি তৈরি হবে। একই রকম সেম রিয়াকশন এর পাশেও হবে। তাহলে দেখো, এপাশ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় দুইটা এটিপি তৈরি হচ্ছে। ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আরো দুটো এটিপি তৈরি হচ্ছে। তাহলে এই 2 এটিপি আর এখানকার দুইটা এটিপি, মোট এটিপি কয়টা তৈরি হচ্ছে? 4 এটিপি, 4টে এটিপি তৈরি হচ্ছে। তাহলে আমি যদি এটা বলি
যে গ্লাইকোলাইসিস প্রসেসে ব্রেকডাউন অফ এটিপি হচ্ছে দুইটা, ফরমেশন অফ এটিপি এটা হচ্ছে 4টা, 4 এটিপি। তাহলে আমি যদি বলি নেট এটিপি, দেখো 4টা থেকে 2টা বাদ দাও, নেট এটিপি হচ্ছে 2 এটিপি। নেট এটিপি কত? 2 এটিপি। আচ্ছা, এই হিসাবটা বুঝলা কিনা? ইয়েস অর নো? হ্যাঁ সবাই ইয়েস অর নো? হ্যাঁ বুঝতে হবে, এখন কিন্তু প্যাচ লাগবে, হ্যাঁ প্যাচের বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সবাই বুঝতে পারছো। আচ্ছা এবার আসো, এই কথাটা আমি বলবো যে নেট এটিপি ফরমেশন 2 এটিপি, এটা আমরা একটু লিখবো ডাইরেক্টলি ফ্রম গ্লাইকোলাইসিস। তাহলে এই নেট এটিপি 2 এটিপি যেটা, এটার ব্র্যাকেটে লিখে রাখো ডাইরেক্টলি ফ্রম গ্লাইকোলাইসিস। এই এটিপি তৈরির জন্য আমাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যেতে হবে না। তাহলে এই কথাটা আবার লিখো, নো নিড অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই এটিপি তো এই রিয়াকশনগুলোর মাধ্যমেই তৈরি হয়ে গেছে, কোনো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম লাগবে না, এই কথাটা মনে রাখো। আচ্ছা এবার আসো, 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন দেখো NADH2 কয়টা তৈরি হয়? একটা। তাহলে বলতো এই পাশের রিয়াকশনগুলোতে NADH2 তৈরি হচ্ছে একটা, এই পাশের রিয়াকশনের মাধ্যমে NADH2 কয়টা তৈরি হবে? একটা। তাহলে টোটাল NADH2 তৈরি হবে কয়টা? দুইটা। ঠিক আছে, এগুলো মুখস্থ করে কিন্তু হবে না, মনে রাখতে পারবা না। তাহলে টোটাল NADH2 তৈরি হবে দুইটা। এবার মনে রাখো, গ্লাইকোলাইসিসের মাধ্যমে তাইলে আমার NADH2 তৈরি হচ্ছে 2 NADH2, দুইটা। এখন এই NADH2 থেকে সরাসরি এটিপি পাওয়া যায় না, কথাটা মনে রাখো। এ কি করবে? এ চলে যাবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, এ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে, গেলে কি হবে? এখান থেকে আমরা এটিপি পাবো। এখান থেকে হচ্ছে প্রত্যেকটা থেকে আমি 3টা করে এটিপি পাবো, 3 এটিপি। তাহলে বলতো টোটাল এটিপি আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এরা গেলে কয়টা এটিপি পাই? 6 এটিপি। তাহলে দেখো 2টা NADH2 থেকে 6 এটিপি পাওয়া যাচ্ছে। কখন পাওয়া যাচ্ছে? যখন NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে তখন পাওয়া যাচ্ছে। যদি কোনো প্রসেসে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম না থাকে তখন কিন্তু এই 6 এটিপি পাওয়া যাবে না। যেমন ধরো অ্যানারোবিক রেসপিরেশনে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নাই। এই জন্য অ্যানারোবিক রেসপিরেশনে আমরা শুধুমাত্র এই যে ডাইরেক্ট নেট এটিপি যে 2 এটিপি সেটা পাই। আচ্ছা এবার দেখো তো টোটাল গ্লাইকোলাইসিসে আমরা কয়টা এটিপি পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি আমি নেট এটিপি 2 এটিপি, আর এখানে পাচ্ছি নেট এটিপি 6 এটিপি। তাহলে এই দুটাকে যোগ করো, 6 এটিপি প্লাস 2 এটিপি, তাহলে টোটাল হলো আমার 8 এটিপি। আমি এটিপির হিসাবটাও এখানে বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে গ্লাইকোলাইসিস প্রসেসে আমার নেট এটিপি হলো এই 8 এটিপি। আচ্ছা এই 8 এটিপির হিসাবটা বুঝছো কিনা সেটা আমাকে একটু ইয়েস নোতে জানাও, ইয়েস অর নো? হ্যাঁ ভেরি গুড, 100% স্টুডেন্ট বলছো যে তোমরা বুঝতে পারছো। ওকে ভেরি গুড। আচ্ছা আমরা তারপরে চলে যাই, তাহলে এগুলো পড়া হয়ে গেল আমাদের, এই কথাগুলোই এখানে লেখা আছে। আচ্ছা রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস, এখানে একটা এনজাইম আছে, এটা শুধু নাম মনে রাখতে পারো, এই ফসফোফ্রুক্টোকাইনেজ, এই এনজাইমকে বলা হয় অ্যালোস্টেরিক এনজাইম। আচ্ছা অ্যালোস্টেরিক এনজাইম কি, শুধু আমি একটু ব্যাখ্যা বলে দিচ্ছি। অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে ক্যান চেঞ্জ দেয়ার শেপ
আফটার বাইন্ডিং উইথ এ কেমিক্যাল অথবা কোনো মলিকুল। আচ্ছা, সহজ কথা হচ্ছে কি, একটা অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে এমন এনজাইম যার সাইজটা, স্ট্রাকচারটা ফিক্স না। ধরো একটা এনজাইম, এটা দেখতে এরকম এরকম দেখতে, কথার কথা। এখানে একটা কেমিক্যাল সাবস্টেন্স এটার সাথে বাইন্ড করলো, ধরো এই জায়গাটাতে একটা কেমিক্যাল সাবস্টেন্স বাইন্ড করলো, তখন দেখা গেল বাইন্ডিং এর পরে এই এনজাইমটা দেখতে এরকম হয়ে যাচ্ছে। কথার কথা, এই এনজাইমটা দেখতে এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এই তাহলে একটা এনজাইমে যখন একটা কেমিক্যাল সাবস্টেন্স বা মলিকুল অ্যাটাচড হয়, তখন দ্য শেপ অফ দ্য এনজাইম উইল বি চেঞ্জড। যদি হয়, তখন ওই এনজাইমকে বলে অ্যালোস্টেরিক এনজাইম। তাহলে ওই এনজাইমের একটা উদাহরণ হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস। এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তোমরা অ্যালোস্টেরিক এনজাইম বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, ভেরি গুড, তোমাদের ব্যাচ আসলেই ভালো। হ্যাঁ, সবাই রেসপন্স করেছে যে বুঝতে পেরেছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্স কি, এগুলো একটু মুখস্থ পড়া, তোমরা একটু দেখে নিবা। আমরা আলোচনা করছি, এটা একটু রিডিং পড়বা। হ্যাঁ, তাইলে মুখস্থ পড়া কিছু বলার নাই। আচ্ছা, এখানে যে কথাটা আছে সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, গ্লুকোজ যদি ব্রেকডাউন হয় এটাকে বলে গ্লাইকোলাইসিস, আর গ্লুকোজ যদি ফরমেশন হয়, দেখো এই কথাটা বলছে, ফরমেশন অফ গ্লুকোজ, এটাকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, মানে অপোজিট অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের অপোজিট যে প্রসেস, এটাকেই বলছি গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, ঠিক আছে, গ্লুকোজ তৈরি হওয়া, এটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, এখন আসো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে কোন জায়গাগুলোতে এটা কাজ করে, যেমন হচ্ছে সেরিসিড, যেটাকে বলা হয় লিনসিড, সানফ্লাওয়ার সিড, এখানে গেল, এই জায়গাগুলোতে এই গ্লুকোনিওজেনেসিস হয়। ঠিক আছে, এই উদাহরণটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, গ্লাইকোলাইসিস ফটোলাইসিসের পার্থক্য। আচ্ছা, এখন মনে রাখবা, গ্লাইকোলাইসিস হচ্ছে রেসপিরেশনের একটা পার্ট, আর ফটোলাইসিস হচ্ছে ফটোসিনথেসিসের একটা পার্ট। তাহলে আমরা দুইটা প্রসেস যদি জানি, এটা রিডিং দিবা, এটা মুখস্থ করার দরকার নেই, কেমন? এটা জাস্ট রিডিং। ওকে, আচ্ছা, আমরা চলে যাই তোমাদের জন্য কুইজ। বলো, একদম সহজ। হ্যাঁ, তাসিদ আজকে একটু লেট করে ফেলছো না তাসিদ? আচ্ছা, ওকে, নো প্রবলেম, আমরা শুধু গ্লাইকোলাইসিসটা পড়ছি। আচ্ছা, এটা একদম সোজা, আমি একটু আগেই যা বলছি, সবাই নিশ্চয়ই পারবা। হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো। ওকে, হ্যাঁ সবাই কুইজ, ঠিক আছে, আমি ইন্ট করে দিলাম। তাহলে দেখো 139, এটা হচ্ছে ইরিভার্সিবল, তাহলে এখানে রিভার্সিবল হবে সেকেন্ড, অপশন বি। ওকে, আচ্ছা বলো, গ্লাইকোলাইসিসের ক্যারেক্টারিস্টিক্স কোনটা, দেখি এটা কে বলতে পারে? সেলুলার রেসপিরেশন, হেক্সোকাইনেজ, সানলাইট, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, ওকে, আচ্ছা, কোনো সমস্যা নাই তাসিদ। আচ্ছা, জাফরুল, ফাউইন, নাজিয়া, সারিয়া এবং সুভি, তোমরা অনেক ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এটা একটু বলো তো। হ্যাঁ, তাহলে গ্লাইকোলাইসিস হচ্ছে সেলুলার রেসপিরেশনের একটা পার্ট, এটাই হবে কারেক্ট অ্যান্সার। হেক্সোকাইনেজ ইরিভার্সিবলে কাজ করে, সানলাইট এখানে লাগবে না, আর মাইটোকন্ড্রিয়া না, গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। আচ্ছা বলো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ধাপে আমাদের আর কি তৈরি হয়? কাইনেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি হয়? কাইনেজ থাকলে কি হবে সেটা বলো। হ্যাঁ, এটার উত্তর কি হবে সবাই একটু লিখো। হ্যাঁ, রাইট। তাহলে এখানে দেখো কাইনেজ এনজাইম আছে, তাহলে এখানে তৈরি হবে এটিপি। ওকে, আচ্ছা, এবার আসো পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। আচ্ছা, এইটা গল্পটা আমি এখানে বলবো না, আমি তোমাদেরকে আগে বিক্রিয়াটা দেখাই, বুঝাই দিলে তুমি এটা বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো খেয়াল করে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড যেটা তৈরি হলো, এখানে সবসময় মনে রাখবা, এটা হচ্ছে কার্বন গুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কার্বন হচ্ছে 3 কার্বন। আচ্ছা, এখানে এটা কি হচ্ছে, এটা চলে যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে,
এই যে এটা হচ্ছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, ভেতরে ঢুকে গেল। আচ্ছা, গিয়ে এখানে রিয়াকশনের মাধ্যমে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েতে থাকে 2 কার্বন, অ্যাসিটাইল কোয়েতে থাকে 2 কার্বন। ওকে, আচ্ছা এখন আসো, সেটা হচ্ছে এখানে দেখো, যেহেতু এখানে 3 কার্বন, এখানে 2 কার্বন, তাহলে আরেকটা কার্বন কই গেল? দেখো, আরেকটা কার্বন কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড হিসাবে বের হয়ে গেল। আচ্ছা এবার আসো, কোয়ে যুক্ত হলো, এই জন্য কোয়ে। এখানে দেখো এনএডি, এনএডি কি তৈরি করলো? এনএডি তৈরি করলো এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা দেখো খেয়াল করে, এটাকে আমরা সংক্ষেপে বলবো NADH2, NADH2। এবার খেয়াল করো, পাইরুভিক অ্যাসিডের সাথে এনএডি যুক্ত হলো, যুক্ত হওয়ার কারণে এনএডি হয়ে গেল NADH2, এনএডি হয়ে গেল কি বলো? NADH2। এখন আগের মতো আবার জিজ্ঞেস করি, বলতো এই হাইড্রোজেন কোথা থেকে আসলো? কোন কম্পাউন্ড থেকে আসলো? দেখি তোমরা কি বুঝলা? হ্যাঁ, এই হাইড্রোজেন কোন কম্পাউন্ড থেকে আসলো? বাহ, আফতাহি বুঝে গেছে। হ্যাঁ সবাই, হ্যাঁ সুভি, ওকে, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। তাহলে এই হাইড্রোজেন আসছে হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে। পাইরুভিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে পাইরুভিক অ্যাসিডের কি হয়? পাইরুভিক অ্যাসিডের হয় অক্সিডেশন। দেখো খেয়াল করে, পাইরুভিক অ্যাসিডের কি হবে? পাইরুভিক অ্যাসিডের হবে অক্সিডেশন। পাইরুভিক অ্যাসিড থেকে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো বের হয়ে যাওয়া, হ্যাঁ এটাকে বলা হবে ডি কার্বক্সিলেশন। ডি মানে নাই করে দেওয়া, কালকেও আমরা বলতেছিলাম ক্লাসে, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এটা এজন্য এটাকে বলা হচ্ছে ডি কার্বক্সিলেশন। আচ্ছা, এই দুটাকে একসাথে আমরা বলবো, একই সাথে অক্সিডেশন হচ্ছে এবং ডিকার্বক্সিলেশন হচ্ছে, এজন্য এই সেকেন্ড ধাপকে আমরা বলবো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এটাকে আমরা বলবো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো কিনা, বুঝে নেওয়াটা খুব জরুরি, সেটা আমাকে একটু ইয়েস নোতে জানাও। এখানে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হচ্ছে এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার কারণে আমরা বলতেছি ডিকার্বক্সিলেশন। এই জন্য একসাথে আমরা বলতেছি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ভেরি গুড ভেরি গুড, সবাই বলছো, তোমরা বুঝতে পারছো। আচ্ছা এবার আসো, আমি আরেকটা কথা বলে দিব, মানে জিনিসগুলো বুঝে পড়লে তোমার জন্য সুবিধা। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ ছিল হচ্ছে গ্লাইকোলাইসিস, সেকেন্ড ধাপ হচ্ছে এটা অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, থার্ড ধাপ হচ্ছে ক্রেবস সাইকেল, ফোর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই তো। আচ্ছা এখন দেখো খেয়াল করে, তোমাকে যদি আমি বলি গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল এই দুটোর মধ্যে লিংক কে করে, উত্তর দাও তো, একটু কমেন্টে লিখো। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল এই দুটোর মধ্যে লিংক কে করে? হুইচ স্টেপ লিঙ্কস গ্লাইকোলাইসিস উইথ ক্রেবস সাইকেল? হ্যাঁ ঠিক আছে, এবার বুঝছো তো। এই জন্য এই স্টেপটা অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, এই যে রিয়াকশনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে লিংক রিয়াকশন। এটাকে বলা হচ্ছে লিংক রিয়াকশন। ব্যাপারটা বুঝছো কিনা? ঠিক আছে, তাহলে অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, ইট হেল্পস টু লিংক বিটুইন গ্লাইকোলাইসিস এন্ড ক্রেবস সাইকেল, এজন্য এটাকে আমরা বলতেছি লিংক রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই দুইটা জিনিস বুঝলেই হবে, আর কিছু না। আচ্ছা তাহলে এক খেয়াল করো, আমাদের পাইরুভিক অ্যাসিড আসলে ছিল দুইটা, ওই জন্য কার্বন ডাইঅক্সাইড দুইটা তৈরি হবে, NADH2 দুইটা তৈরি হবে, অ্যাসিটাইল কোয়ে দুইটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু লিখে রাখবা, রুল অফ টু, রুল অফ টু, এই কথাটা লিখো খাতায়, রুল অফ টু, রুল অফ টু। ঠিক আছে, কি সেটা হচ্ছে প্রথম দুই দিয়ে লিখো,
সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ঠিক আছে, সেকেন্ড স্টেপ। আচ্ছা, 2 নম্বরে লিখো 2 কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন, 2 NADH2 প্রোডাকশন, 2 অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশন। লিখছো? আচ্ছা, এরপরের ধাপে লিখো অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, এটা হচ্ছে 2 কার্বন কম্পাউন্ডস। দেখো, এটাও 2, রুল অফ 2। অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন কম্পাউন্ডস। আচ্ছা, এরপরে লিখো 2 স্পেশাল নেম, 2 স্পেশাল নেম। কি সেটা? একটা হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, আরেকটা হচ্ছে এই যে লিঙ্ক রিঅ্যাকশন। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, আরেকটা কি বলো? লিঙ্ক রিঅ্যাকশন। ওকে। আচ্ছা, এখানে তোমাদের একটু বলি, সেটা হচ্ছে আগে বলা হতো যে অ্যারোবিক রেসপিরেশনে 38 এটিপি তৈরি হয়, এখন বলা হচ্ছে 36 এটিপি তৈরি হয়। তো সমস্যাটা কি? 2টা এটিপি কেন কম বলা হচ্ছে বর্তমানে? 2টা এটিপি কেন কম বলা হচ্ছে? শোনো, আসলে এটিপি 38ই তৈরি হয়, কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছেন সেটা হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজম থেকে যখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে যায়, তখন এই 2টা এটিপি ইউজ হয়ে যায়, খরচ হয়ে যায়। তাহলে আসলে 38 এটিপি পাওয়ার কথা ছিল, কিন্তু আমার 2টা এক্সট্রা এটিপি ইউজ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের নেট এটিপি পাওয়া যায় 36। কথাটা বুঝে নাও। দেখো খেয়াল করে, সাইটোপ্লাজম থেকে যখন পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকবে, তখন বর্তমানে বিজ্ঞানীরা দেখছে যে এই ঢুকতে গিয়ে এই যে ট্রান্সপোর্ট প্রোটিন, এটার মধ্যে দিয়ে ঢুকতে গেলে কি হবে? এই যে আমরা কালকে বললাম না, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটিপি খরচ হবে। তাহলে 2টা এটিপি খরচ হয়ে যায়। এজন্য আমরা 38 এটিপির জায়গায় নিট এটিপি পাই 36। আচ্ছা, তোমরা এই রুল অফ 2 এবং 36 এটিপি কেন, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ, এই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে, নাহলে কিন্তু বারবার পড়তে গেলে মুখস্থ করলে মনে রাখতে পারবো না। ওকে, ভেরি গুড, সবাই বলছো বুঝতে পারছো। আমি তাহলে এখন একটু চলে আসি পড়ায়। আচ্ছা, এই কথাগুলাই এখানে বলা আছে, অলরেডি আমি কভার করে দিচ্ছি। এই যে কি কি তৈরি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে, তারপরে এই যে এটাকে লিঙ্ক রিঅ্যাকশন কেন বলা হচ্ছে, এই যে লিঙ্ক রিঅ্যাকশন বলা হচ্ছে, এগুলো কিন্তু আমি বলেই ফেললাম এখন। গেল। আচ্ছা, এবার আসো থার্ড স্টেপ। এই থার্ড স্টেপকে বলা হচ্ছে ক্রেবস সাইকেল অথবা সাইট্রিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, এখন আসো এইটা আবিষ্কার করছে, কি কি তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এত কিছু দরকার নেই। আচ্ছা, এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে, আচ্ছা এখানে প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি পাশে একটু লিখে দিই। প্রথম কথা, এটাকে ক্রেবস সাইকেল বলা হয় সায়েন্টিস্টের নাম অনুযায়ী। এটার আরেক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন? সেটা হচ্ছে, লিখো, ফার্স্ট স্টেবল কম্পাউন্ড সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে থাকে 6 কার্বন। এই সাইট্রিক অ্যাসিডে থাকে 6 কার্বন। ওকে, তাহলে ক্রেবস সাইকেলে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এজন্য এই চক্রের আরেকটা নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, এখানে এই যে কি কি তৈরি হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তোমার এই যে এগুলো তৈরি হয় এটিপি, FADH2, NADH2, আমরা পরে দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এটা কিভাবে তৈরি হয়? আমরা যদি রিঅ্যাকশনে চলে যাই একটু পরে, এগুলোর গল্প আমার জন্য দরকার নাই। এই যে এই কথাটা আমি বলতেছিলাম যে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এজন্য এই চক্রের নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, এবার আসো এই সাইট্রিক অ্যাসিড এটা দেখতে কেমন? এই সাইট্রিক অ্যাসিডটা দেখতে এরকম। এই এখানে একটা COH, COOH, COOH। সাইট্রিক অ্যাসিড দেখতে হচ্ছে এরকম, এজন্য এটাকে বলা হচ্ছে, দেখো সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এজন্য এই চক্রের আরেক নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অথবা আমরা যেটাকে বলি TCA সাইকেল। দেখো এই কথাটা এখানে লেখা আছে। তাহলে এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের আরেক নাম হচ্ছে TCA সাইকেল। আচ্ছা, এই সাইকেলটা যদি আমি দেখি,
সাইকেলে দেখবা এই এত কিছু মুখস্থ করার দরকার নাই। দেখো এটিপি তৈরি হচ্ছে, FADH2 তৈরি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে দেখো NADH2 তৈরি হচ্ছে, NADH2 তৈরি হচ্ছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, সহজ কথা হচ্ছে এখানে এই যে বিভিন্ন রিয়াকশন আছে, এই রিয়াকশনের মধ্যে দেখো অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাতে আছে 4 কার্বন, এটাতে আছে 2 কার্বন। এই দুইটা মিলে সাইট্রেট সিনথেস, এই নামটা শুধু আমরা একটু মনে রাখবো, সাইট্রেট সিনথেস এনজাইমের, এটার মাধ্যমে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে, একটু আগে দেখালাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড। এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড। আচ্ছা, বাকি যে বিশাল গল্প এটা তোমার জন্য দরকার নেই, কিন্তু এখান থেকে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা এনজাইম লাগে, এইটা অ্যাকোনিটেজ। অ্যাকোনিটেজের কারণে সাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। শেষ। এই দুইটা এনজাইম একটু মনে রাখতে পারি, বাকি রিয়াকশনগুলো আমার জন্য দরকার নাই। আচ্ছা, এখন দেখো কি কি তৈরি হয় সাইট্রিক অ্যাসিডের মাধ্যমে। আচ্ছা, আমরা যদি প্রথমে বলি সেটা হচ্ছে NADH2, এটা যদি বলি, আচ্ছা দেখো এখানে মনে রাখবা একটা অ্যাসিটাইল কোয়ে এখান থেকে তৈরি হচ্ছে, দেখো NADH2, একটা, দুইটা, তিনটা। আমার অ্যাসিটাইল কোয়ে তো আসলে দুইটা, ওই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয় দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে, ঠিক আছে? তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে NADH2 তৈরি হচ্ছে তিনটা। এগুলো মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে আসলে আমার ক্রেবস সাইকেলে NADH2 তৈরি হয় 6টা 6 মলিকুল, হ্যাঁ মলিকিউল। এবার দেখো তো FADH2 কয়টা? একটাই। তাহলে আমার একটা অ্যাসিটাইল কোয়ে থেকে একটা FADH2, তাহলে আমার FADH2 হচ্ছে 2 মলিকুল। আচ্ছা, এবার আসো কার্বন ডাইঅক্সাইড কয়টা? দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে একটা, এখানে একটা। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড উপরে লিখি আমি, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিটাইল কোয়ের জন্য দুইটা, তাহলে আমার দুইটার জন্য কয়টা? দুইটার জন্য 4 মলিকুল। 4 মলিকুল। আমি যা দেখবো সেটাকে দ্বিগুণ করে দিব, কারণ আমার অ্যাসিটাইল কোয়ে আসলে দুইটা, একটা না। আচ্ছা, এবার আসো এটিপি, এই যে দেখো এডিপি থেকে এটিপি, এখানে একটা এটিপি, তাহলে আমার এটা অনেক সময় জিটিপিও তৈরি হতে পারে অথবা এটিপি। এটা এখানে একটা, তাহলে দুইটার জন্য আমার হচ্ছে দুইটা, 2 মলিকুল। আমি শক্তির হিসাবটা সাইকেলের সাথে বলে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই যে সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে কতগুলো মলিকুল কি তৈরি হয় এটা বুঝতে পারছো কিনা ছবি থেকে, সেটাকে আমাকে একটু ইয়েস নোতে জানাও। ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ, এগুলো বুঝে নিয়ে পড়তে হবে, নাহলে মুখস্থ করতে গেলে কিন্তু একদম প্যাচ লেগে যাবে। ভেরি গুড, ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখন আসো, কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড, ওটা আমার দরকার নাই। NADH2, প্রত্যেকটা NADH2 থেকে আমরা এটিপি পাই হচ্ছে ইন্টু 3, তাহলে দেখো এখানে 18 এটিপি। FADH2 প্রত্যেকটা থেকে পাওয়া যায় দুইটা করে, তাহলে এখানে আমি পাবো 4 এটিপি। আর এখানে জিটিপি এটিপি যেটাই হোক সেটা পাবো দুইটা, তাহলে এখানে ইন্টু 1 2 এটিপি। তাহলে 18 এটিপি, 4 এটিপি এবং 2 এটিপি, এটাকে যদি যোগ করি তাহলে ক্রেবস সাইকেলে টোটাল এটিপি হবে 18 যোগ 4 যোগ 2 ইকুয়াল টু 24। এই 24 এটিপি তৈরি হয় অনলি ফ্রম ক্রেবস সাইকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শুধু 36 এটিপি তৈরি হয় এটা জানা যথেষ্ট না, ক্রেবস সাইকেলে কয়টা, হ্যাঁ আমাদের গ্লাইকোলাইসিসে কয়টা, এভাবে কিন্তু জানতে হবে। আচ্ছা, তোমরা শক্তির হিসাবটা বুঝতে পারছো কিনা আমাকে একটু তোমাদের টিচার ইনবক্সে জানাও। ইয়েস যদি বুঝতে পারো তাহলে আমাকে ইয়েস বলো, যে ক্রেবস সাইকেলে যে 24 এটিপি তৈরি হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, এভাবে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এই কথাগুলো এখানে লেখা আছে। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে কিছু রিডাকশন
এবং অক্সিডেশন হয়, এটিপি ফরমেশন হয়, আবার এই সাইকেল চালাইতেও কিন্তু এটিপি লাগে, যে কোনো রিয়াকশনের জন্য এনার্জি লাগে। এজন্য এই সাইকেলকে আমরা বলতেছি অ্যাম্ফিবলিক পাথওয়ে। মানে এখানে এনার্জি প্রোডাকশন হয়, এনার্জি ইউজও হয়। হ্যাঁ, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। টিসিএ সাইকেলে এটিপি তৈরি হয়, আবার এই রিয়াকশন গুলো করতে তো তোমার এটিপি খরচ হওয়ার কথা, তাই না? একটা রিয়াকশনে তো অনেক শক্তি লাগে। তাহলে এই জন্য এই রিয়াকশনকে আমরা বলতেছি অ্যাম্ফিবলিক, মানে এনার্জি প্রোডাকশন, এনার্জি ইউজ দুটোই আছে, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। ওকে, আচ্ছা, এখন মেইন রেগুলেটর কে? মেইন রেগুলেটর হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনাস এনজাইম। এটা একটু মনে রাখবা, এটাও একটা অ্যালোস্টেরিক এনজাইম। এই নামটা একটু মনে রাখতে হবে। কি কি তৈরি হয় আমি অলরেডি বলছি, যেটা ডেন্টালে আসছে। আচ্ছা, এই পার্থক্য এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না, দরকার নাই। সিগনিফিকেন্স এটা একটু রিডিং পড়বা, আর কিচ্ছু না, এখান থেকে প্রশ্ন কখনোই হয় নাই। আচ্ছা, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের পার্থক্য, এটা রিডিং পড়বা, কারণ এটা মুখস্থ করার দরকার নাই। দুইটা প্রসেস তুমি জানলে এটা রিডিং পড়লেই তোমার মনে থাকবে। হ্যাঁ, আমি অলরেডি বলছি। আচ্ছা দেখো, ক্রেবস সাইকেল এটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক। কেন অ্যাম্ফিবলিক? কেন? ওই যে বললাম, এখানে এনার্জি প্রোডাকশন হয়, এনার্জি ইউজও হয়, ওই রিয়াকশন গুলো করতে অনেক এনার্জি লাগে, এই জন্য অ্যাম্ফিবলিক। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড, দেখো নো এনার্জি ইজ ইউটিলাইজড ইন সাইট্রিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, ইট ইজ ওয়ান টাইপ অফ সাইক্লিক্যাল অক্সিডেশন রিয়াকশন। আচ্ছা, এটা আসলে আলিম স্যারের বইতে বলছে, তাহলে এটা মনে রাখতে পারো, আলাদা করে আমার মনে হয় খুব বেশি প্রয়োজন নাই। এটা জাস্ট একবার রিডিং একটু মনে রাখো। আসলে আসলে এটিপি এখানে কি হয়, এনার্জি ইউজও হয়, আবার এনার্জি তোমার হচ্ছে প্রোডাকশনও হয়। এটা না হলে তো এটাকে আমরা আসলে অ্যাম্ফিবলিক পাথওয়ে বলতাম না। তাহলে আমার মনে হয় এটা তোমাদের একটু কনফিউশন করবে। এটা একবার রিডিং পড়তে পারো, কিন্তু এটা মনে রাখার দরকার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো। আচ্ছা, আমাদের লাস্ট স্টেপ যেটা দিয়ে আমাদের ইটা শেষ হবে, সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি থাকে মনে রাখতে হবে, যে এখানে যেটা হয় সেটা হচ্ছে একটা 1 ইউনিট প্রোটিন এবং 3 মাল্টিপ্রোটিন কমপ্লেক্স থাকে। এটা একটু মনে রাখবো। কোথায় থাকে? থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াতে থাকে। আচ্ছা, তোমাদের এখন এটা একটু মুখস্থ রাখতে হবে যে 4টা কমপ্লেক্স আছে, এর মধ্যে দেখো একটা ইউনিট প্রোটিন হচ্ছে ইউনিট পেরিফেরাল প্রোটিন, তার নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনাস। বাকি যে কমপ্লেক্স 1, 3, 4 এগুলো হচ্ছে মাল্টি প্রোটিন, মানে একসাথে কয়েকটা প্রোটিন আছে। আচ্ছা, সেগুলোর নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা আলাদা করে মনে রাখতে হবে, কারণ এটা ব্যতিক্রম। কেমন? এটা একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আসো, এখানে কি হয়, ইলেকট্রনের ফ্লো হয়। ফ্লো হয় যার মাধ্যমে, এটাকে বলা হয় ইলেকট্রন শাটল। এই যে ওয়ান শাটল, শাটল মানে হচ্ছে একটা গাড়ির মতো। এই গাড়িটা তোমাকে ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। তাহলে ইলেকট্রন শাটলকে বলা হয় ইউবিকুইনন, এই কেমিক্যালটাকে বলা হয় ইউবিকুইনন। আচ্ছা, কিভাবে হয় এত কিছু দরকার নাই, আমরা যদি এখানে একটু দেখি তাহলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে দেখো, এই যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, ওই যে বললাম 4টা কমপ্লেক্স আছে। আচ্ছা, এখানে দেখো এটা কোথায় আছে, এই কমপ্লেক্স গুলো আছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আমরা যেটা বোঝার সেটা বুঝে নিব, তাহলে আমাদের জন্য সহজ, ঠিক আছে? কোথায় আছে? ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। আচ্ছা, এখন দেখো সেটা হচ্ছে এই যে ইউবিকুইনন, এই যে ইউবিকুইনন, এদের কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করা, এই যে এভাবে ট্রান্সপোর্ট করবে। তাহলে ইউবিকুইনন কি করে, এই কমপ্লেক্স গুলোর মাধ্যমে একটা থেকে আরেকটায় এরকম গাড়ির মতো কাজ করে, ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে। এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রন শাটল, ঠিক আছে? শাটল অল্প জায়গায় যে নিয়ে যায়, এটাকে বলা হয় শাটল, ঠিক আছে? আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে এটা বোঝার জন্য যে আচ্ছা, সেটা হচ্ছে, দাঁড়াও আমি একটু ছবি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। সরি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা, আচ্ছা এখান থেকে বলি তাহলে সুবিধা হবে। আচ্ছা, না হলে আমি পরে একে দেখাচ্ছি। আচ্ছা, এখানে খেলো, সেটা হচ্ছে এই যে প্রোটন, দেখো একটা প্রোটন তৈরি হয়, এই প্রোটন গুলা কি হচ্ছে এখানে চলে আসে। এটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, এই দুটোর মাঝখানে। এই কমপ্লেক্স জিনিস আমার জন্য দরকার নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা,
তাহলে প্রোটন এখানে চলে আসলো। আবার দেখো এই যে ইউবিকুইনন থেকে কিছু প্রোটন এখানে চলে আসলো এই পাশ থেকে। আচ্ছা, তারপরে এই যে এখান দিয়ে কিছু প্রোটন এখানে চলে আসলো। তাহলে খেয়াল করে দেখো তো যে এই যে এই কমপ্লেক্স গুলাতে যে রিয়াকশন হয়, এই রিয়াকশন বা প্রসেস হয়, এই প্রসেসের মাধ্যমে প্রোটন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে কোথায় চলে আসে? এই যে দুইটা মেমব্রেনের মাঝখানে, ইন্টার মেমব্রেন স্পেস। এটা বুঝছো কিনা? প্রোটনগুলা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে চলে আসে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসে চলে আসে। এখন আসলে কি হয়? এই জায়গায় প্রচুর প্রোটন তৈরি হয়। হ্যাঁ, এই যে প্রচুর প্রোটন তৈরি হয়, এই প্রোটনগুলা কি করে? এই এটিপি সিনথেজ এটাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, সক্রিয় করে। তখন কি হয়? এটার মাধ্যমে প্রোটনগুলো আবার এই যে ম্যাট্রিক্সে চলে আসে। তো প্রোটনগুলো যখন ম্যাট্রিক্সে আসতে থাকে, বেশি থেকে কমের দিকে আসতে থাকে, তখন যেটা হয় সেখানে হচ্ছে এটিপি সিনথেজ একই সাথে তখন এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট মিলে এখানে তৈরি করে এটিপি তৈরি করে। তাহলে দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু আমরা বলতেছি, দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটিপি প্রোডাকশন কোথায় হচ্ছে? প্র্যাকটিক্যালি এটিপি প্রোডাকশন হচ্ছে এটিপি সিনথেসে, যেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে 4টা কমপ্লেক্স তার বাইরে। এজন্য এই কথাটা বইতে বলছে। এটা হচ্ছে একটা নিউ কনসেপ্ট। নো এটিপি ইজ produced in electron transport chain. Practically, ATP is produced in ATP synthase. হ্যাঁ, বা বাই এটিপি সিনথেজ। তাহলে এই কথাটার মানে কি? নো এটিপি ইজ প্রডিউসড বাই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই কথাটার অর্থ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যে 4টা কমপ্লেক্স 1 থেকে 4 পর্যন্ত, এই অংশে কিন্তু এটিপি তৈরি হয় না। এটিপি তৈরি হয় আউটসাইড দ্য কমপ্লেক্স, এর বাইরে, বাই এটিপি সিনথেস। এইটা বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু ইয়েস নোতে বলো, ইয়েস অর নো। হ্যাঁ, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, নাহলে প্যাচ লাগবে। এটা হচ্ছে নিউ কনসেপ্ট, বুঝতে পারছো? এটা হচ্ছে নিউ কনসেপ্ট। ওকে, হ্যাঁ, ভেরি গুড। বুঝছো কেন এই কথাটা বইতে এভাবে লিখছে? ওকে, আমরা তাহলে চলে যাই এরপরের অংশে। আচ্ছা, এই কথাগুলোই এখানে পেঁচানো, অনেক কথা বলা আছে। এই যে প্রসেসে এটিপি তৈরি হয়, এটাকে বলা হয় কেমি অসমোসিস প্রসেস। ঠিক আছে, এটাই আর কিছু না। এখানে যে এনজাইমের মাধ্যমে হয় সেটার নাম এটিপি সিনথেজ, আমরা দেখলাম। আচ্ছা, তারপরে এই কথাগুলো ছবিতে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা সায়েন্টিস্টের ভূমিকা আছে, সেটা কালকেও আমরা বলতেছিলাম, পিটার মিশেল। উনি এই কেমি অসমোসিস প্রসেসটা বর্ণনা করেন। বিজ্ঞানীর নাম হচ্ছে পিটার মিশেল। আমরা গতকালও বলছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা। আচ্ছা, এখন এই যে এগুলো থেকে পরবর্তীতে আমরা কি করি? আমরা এটিপি ফরমেশন করতে পারি। ওকে, আচ্ছা, এই যে এটিপি ফরমেশন হয়, এখানে কি হয়? এই দেখো, এটাকে আমরা বলতেছি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কেন বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন? কেন বলা হয় এটা আমি একটু ব্যাখ্যা করব এইখানে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর অক্সিডেটিভ phosphorylation. Why ATP electron transport system is called oxidative phosphorylation? এটা বুঝতে হবে। হ্যাঁ, why electron transport system is called oxidative phosphorylation? আচ্ছা, এখন শোনো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হয়? NADH2 এটা অক্সিডাইজড হয়, তৈরি করে NAD। FADH2 এটা অক্সিডাইজড হয়ে তৈরি করে FAD। কোএনজাইম কিউ, এরকম H2, এটা অক্সিডাইজড হয়ে তৈরি করে কোএনজাইম কিউ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই কম্পাউন্ডস গুলা কি হয়? এই কম্পাউন্ডস গুলা অক্সিডেশন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে
সার্টেন কম্পাউন্ডস গুলার অক্সিডেশন হয়। হয়ে গেল। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়, তৈরি করে এটিপি। এখন খেয়াল করো, কোন কম্পাউন্ডের সাথে ফসফেট যুক্ত হওয়া, এটাকে আমরা কি বলি? ফসফোরাইলেশন। তাহলে আমি একটু বলি, এই প্রসেসটাকে আমরা বলতে পারি ফসফোরাইলেশন। তাহলে দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কি হয়? অক্সিডেশন, ফসফোরাইলেশন, 1 2। এবার এই দুটাকে যোগ লাগাও, 1 + 2। দেখো, অক্সিডেশন উইথ ফসফোরাইলেশন একসাথে যখন একটা প্রসেসে হয়, এটাকে আমরা বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু ইয়েস নোতে জানাও। হ্যাঁ, বুঝতে পারছো কিনা এটা আমাদেরকে একটু ইয়েস নোতে জানাও। ওকে, আমরা রেসপিরেশনের শেষের দিকে চলে আসছি, কেমন? হ্যাঁ, রাইট। ওকে, সবাই একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে একটা নামাজের ব্রেক দিব, কেমন? ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাই বলছে আসলে তোমাদের ব্যাচটা ভালো। হ্যাঁ, আমাকে কিন্তু আগেও রিভিউ দিয়েছে, আমি নিজেও বুঝতে পারছি। ওকে, আচ্ছা, অ্যানারোবিক এগুলা কিছু না, এগুলা সহজ পড়া, একটু মুখস্থ টাইপ। অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় ইথানল, কার্বন ডাইঅক্সাইড, এবং 2 এটিপি থেকে আমরা 20 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে এখানে দেখো, গ্লাইকোলাইসিস অ্যাজ অ্যারোবিক রেসপিরেশন, আলাদা কিছুই না, একই রকম অ্যারোবিক রেসপিরেশন, ওটা তাহলে আমরা আলাদা পড়ানোর কিছু নাই, কি কি তৈরি হয় আগের মতোই। আচ্ছা, এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে পার্শিয়াল অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড অর ইথানল, কার্বন ডাইঅক্সাইড। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দুইটা স্টেপে হয়, এটা মনে রাখতে পারো। এটা মেইনলি হয় হচ্ছে ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়া সেখানে হয়। আচ্ছা, এখানে দেখো লেটেস্ট ইনফরমেশন একটা আছে, সেটা হচ্ছে আমরা যে বলি যে একটা এটিপি, মানে এই যে এনএডি থেকে কয়টা এটিপি তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার এফএডি থেকে কয়টা এটিপি তৈরি হয়। হ্যাঁ, তো এটা বলছে যে এখানে কিছু ভেরিয়েশন আছে। হ্যাঁ, যেমন NADH2 থেকে লেটেস্ট ইনফরমেশন অনুযায়ী এটিপি তৈরি হয় 1.5 অ্যাভারেজ। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে যেটা বলছে সেটা হচ্ছে, আচ্ছা এটা আসলে NAD হবে না। আচ্ছা, 2.5 এটিপি এটা তৈরি হয় NADH2 আদার স্টেপ। আচ্ছা, সেটা হচ্ছে NADH2 গ্লাইকোলাইসিসে যেটা তৈরি হয় সেখান থেকে 1.5 এটিপি পাওয়া যায়। আর NADH2 আদার স্টেপ মানে হচ্ছে ওই যে সেকেন্ড থার্ড স্টেপে যে NADH2 তৈরি হয় সেখান থেকে 2.5 এটিপি পাওয়া যায় এভারেজ। আর FADH2 থেকে আমরা এটিপি পাই হচ্ছে 1.5 এটিপি। তাহলে দেখো, আমরা যেটাকে বলতাম 3 এটিপি, যেটাকে বলতাম 2 এটিপি, সেটার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এভারেজ। এটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। তো দেখা যায় 38 এটিপি আমরা বলতেছিলাম, কিন্তু আসলে এটিপি এভারেজ পাওয়া যায় হচ্ছে 30 এটিপি। এটা একটা নিউ কনসেপ্ট যে আমরা এটিপির হিসাব যেটা বলি 36 এটিপি, অথবা আগে যেটাকে বলতাম 38 এটিপি, এটা আসলে আরো কম। প্র্যাকটিক্যালি আমরা আরো কম এটিপি পাই। এই ইনফরমেশনটা বইতে দিচ্ছে না, মানে এত ইম্পর্টেন্ট না। তোমরা অবশ্যই শক্তির হিসাবটা ওই 36 এটিপির হিসাবটাই দিবা, ঠিক আছে? এটা লেটেস্ট ইনফরমেশন, এই যে দেখো 2009 সালে আপডেটেড। ওকে, আচ্ছা, এটা সায়েন্টিস্টরা দেখছে, এই জন্য আমরা তো ব্লাইন্ড। বিজ্ঞানীরা যা বলবে তাই কিন্তু আমাদের মানতে হবে, কারণ কি আমি নিজে তো এক্সপেরিমেন্ট করি নাই, উনি যা বলবে তাই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অ্যানারোবিক। আচ্ছা, অ্যানারোবিকে কি তৈরি হয় এটা অলরেডি আমরা বলছি, এটাই মেডিকেলে আসছে। আচ্ছা, গেল। আচ্ছা, এখন আসো এখানে যেটা হয় ফাঙ্গাসে হয়। আচ্ছা, এখানে একটা ইফেক্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পাস্তুর ইফেক্ট। আচ্ছা, এখন শোনো, আমাদের, আমি এটা একটু তোমাদের বুঝাই দিই পাস্তুর ইফেক্টটা কি। সেটা হচ্ছে ইস্টে হয়। আমরা যদি বলি অ্যারোবিক রেসপিরেশন, তাহলে কত এটিপি তৈরি হয়? 36 এটিপি। আচ্ছা, আমরা যদি বলি অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, তাহলে কত এটিপি তৈরি হবে? 2 এটিপি। এখন মনে রাখো,
অ্যানারোবিক রেসপিরেশনে মাত্র 2টা এটিপি তৈরি হয়। তাহলে অ্যারোবিক রেসপিরেশনে যেখানে তৈরি হয় 36 এটিপি। তাহলে দেখো একটা গ্লুকোজ থেকে অ্যানারোবিক প্রসেসে মাত্র 2টা এটিপি তৈরি হয়, অথচ একটা গ্লুকোজ থেকে অ্যারোবিক রেসপিরেশনে 36 মানে কত গুণ বলো? 18 টাইমস এটিপি পাওয়া যায়। এটিপি পাওয়া যায়। এখন আমার এনার্জি লাগবে, আমি যদি অ্যারোবিক প্রসেসে করতে পারি বেশি এনার্জি পাবো। যদি অ্যানারোবিক প্রসেসে করি, অক্সিজেন নাই, তখন আমার তো আর অ্যারোবিক হবে না, অ্যানারোবিক হবে, তখন মাত্র 2টা এটিপি পাবো। কিন্তু আমার এটিপি তো লাগবে 36। তখন বলা হচ্ছে যে অ্যানারোবিক প্রসেসে গ্লুকোজ মেটাবলিজমটা 18 টাইমস বেড়ে যায়, কারণ অ্যানারোবিক প্রসেসে মাত্র 2টা এটিপি তৈরি হয়। তাহলে আমি যদি 18 টাইমস বাড়াই দিই গ্লুকোজ মেটাবলিজম, তখন কিন্তু আমি সেম 36 এটিপি পাবো। হ্যাঁ, সেই 36 এটিপি পাবো আমি হচ্ছে 18 মলিকুল গ্লুকোজ থেকে। তো সেটা আমার দেখার দরকার নেই, আমার তো 36 এটিপি লাগবে, নাহলে তো আমি এনার্জিটা পাবো না। তো এই জন্য বলছে যে যখন অ্যানারোবিক প্রসেস চলে ইস্টে, ইস্টে যখন অ্যানারোবিক প্রসেস চলে তখন সে কি করে? দ্য মেটাবলিজম অফ গ্লুকোজ উইল বি ইনক্রিজড 18 টাইমস, 18 গুণ বেড়ে যায়, যাতে করে ওই যে 36 এটিপিটা ঠিক থাকে। এই ইফেক্টটাকেই বলা হয় পাস্তুর ইফেক্ট। আচ্ছা, তোমরা পাস্তুর ইফেক্ট বুঝছো কিনা এটা আমাকে একটু টিচার ইনবক্সে বলো। টিচার ইনবক্সে বলো পাস্তুর ইফেক্ট বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে আমি একটু আগাইতে পারি। তাহলে এগুলাই বলা হচ্ছে যে অ্যারোবিক প্রসেসে কি কি তৈরি হয়, অলরেডি আমি এগুলো কভার করছি, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, ফার্মেন্টেশন। আচ্ছা, ফার্মেন্টেশন হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন আউটসাইড সেল, এটাকেই বলা হয় ফার্মেন্টেশন। ঠিক আছে, এই যে অ্যানারোবিক প্রসেস আউটসাইড সেল, এটাকে বলা হয় ফার্মেন্টেশন। আচ্ছা, এখানেও কি হয়, এটার স্টাডিকে বলা হয় জাইমোলজি। আচ্ছা, এখানে অ্যালকোহল, ওয়াইন, ব্রেড এগুলো প্রোডাকশন করা যায়। আচ্ছা, এখন সাইট অফ রেসপিরেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে, এটা একটু মুখস্থ রাখতে হবে যে কোথায় কোন প্রসেসটা চলে। হ্যাঁ, এটা একটা মুখস্থ পড়া। আচ্ছা, অ্যানারোবিক অর্গানিজম, আচ্ছা যে অর্গানিজম গুলা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারে না, এদেরকে বলা হয় ফুলি অ্যানারোবিক। অথবা আরেকটা কথা আমরা বলি, এটা ফুলি না বলে এটাকে আমরা বলবো অব্লিগেট। অক্সিজেন দিলে এরা মরে যাবে, এমন একটা উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তুমি যদি ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াতে অক্সিজেন প্রয়োগ করো, অক্সিজেন দাও, তাহলে এ কিন্তু বাঁচতে পারবে না। তাহলে এটাকে আমরা বলি কি বলি? হ্যাঁ সুভি, কি ইনক্রিজ হয়? ইনক্রিজ হয় হচ্ছে মেটাবলিজম অফ গ্লুকোজ। গ্লুকোজটা মেটাবলিজম বেড়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা, ওই পাস্তুর ইফেক্ট, তাই তো? আচ্ছা, আর যেগুলো হচ্ছে অক্সিজেনকে ইউজ করে না, এই যে দেখো, ডু নট ইউজ অক্সিজেন কিন্তু ক্যান লিভ, অ্যানারোবিক এনভায়রনমেন্টে কি হয়? লিভ, বাঁচতে পারে। তাহলে অক্সিজেনকে ব্যবহার করে না কিন্তু বাঁচতে পারে, এরকমকে বলা হয় পার্শিয়াল অথবা ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। এটার উদাহরণ হচ্ছে ইকোলাই। ঠিক আছে, ইশেরিকিয়া কোলাই। ওকে, তাহলে দেখো অ্যানারোবিক অর্গানিজম এরা কখনো অক্সিজেনকে ইউজ করবে না, নট ইউজিং অক্সিজেন। এখন এরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতেই পারে না, তারা হচ্ছে অব্লিগেট অ্যানারোবিক। আর এরা হচ্ছে অক্সিজেন ইউজ করে না কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে, তাহলে এদেরকে আমরা বলি পার্শিয়াল অথবা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক। ঠিক আছে, এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, ফার্মেন্টেশনের কিছু ইউজ আছে, এটা একটু মুখস্থ পড়া, তোমাদের রেড মার্কিং সবগুলো কিন্তু পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে। যদি বিশ্বাস না করো, এই যে দেখো প্রশ্ন আসছে, তাহলে অল রেড মার্কিং একটু মুখস্থ রাখতে হবে তোমাদের। এখানে যত কিছু আছে প্রত্যেকটা, হ্যাঁ, আলাদা করে আমি মার্ক করে দিব না, এগুলো সব মুখস্থ রাখতে হবে। অ্যারোবিক, অ্যানারোবিক রেসপিরেশন এবং ফার্মেন্টেশনের পার্থক্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি মেনশনড। আচ্ছা, রেসপিরেটরি কোশেন্ট কি? যে গতকালের মতো আমরা পড়তেছিলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই অক্সিজেন, এটার অনুপাতকে বলা হয় রেসপিরেটরি কোশেন্ট, যেটা গ্লুকোজে 1, ম্যালিক অ্যাসিড 1.33, অলিক অ্যাসিড 0.7। শোনো, এগুলা কিন্তু 100% একদম মুখস্থ রাখতে হবে, এখান থেকে অবশ্যই প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা, আরো কিছু বই এক্সট্রা বইতে আছে। ফ্যাটের ক্ষেত্রে 0.7, টার্টারিক অ্যাসিড 1.6, প্রোটিনের ক্ষেত্রে 0.83 নিচে। হ্যাঁ, আচ্ছা, এবং অ্যানারোবিক রেসপিরেশন যদি হয়
তাহলে সেটা ইনফিনিটিভ। তাহলে এই ইনফরমেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে তোমাদের। আচ্ছা, রেসপিরেশনকে এফেক্ট করে কারা, এরকম ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। যেমন টেম্পারেচারের ক্ষেত্রে আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 20 to 35। আচ্ছা, এরপরে বাকিগুলোর এত গল্প দরকার নাই আমাদের জন্য, জাস্ট একটা রিডিং পড়ে ফেলবা। আচ্ছা, এখানে অবশ্যই এটা মনে রাখতে হবে যে ইয়াং সেল, এখানে রেসপিরেশন ভালো হয়। আচ্ছা, তারপরে আসো এই যে কি কি সল্ট রেসপিরেশনকে ইনক্রিজ করে, হ্যাঁ, সেটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, গেল। আচ্ছা, অ্যারোবিক অ্যানারোবিকের পার্থক্য, এটা কিন্তু মুখস্থ করার দরকার নাই, যদিও ইম্পর্টেন্ট, রিডিং পড়বা, কারণ তুমি দুইটা প্রসেস জানো, ঠিক আছে। আচ্ছা, ফটোসিনথেসিস রেসপিরেশনের পার্থক্য, এটা রিডিং পড়বা, এগুলো মুখস্থ করতে হয় না। কেন? কারণ তুমি দুইটা প্রসেস জানো, প্রত্যেকটা লাইন তোমার জানা আছে, হ্যাঁ, এগুলো সময় নষ্ট করা যাবে না। রেসপিরেশন এন্ড কম্বাসন, আচ্ছা শোনো, আমাদের বডির ভেতরে হয় হচ্ছে রেসপিরেশন, আর তুমি যদি কোনো কিছু পোড়াও, যেমন আমরা করি না, ময়লাকে পোড়াই, আগুন দিয়ে ধরাই দিই, খাতা কলম, নোংরা জিনিসগুলা, এটাকে বলা হয় কম্বাসন। তাহলে প্রসেস দুটা জানলে তুমি এটা রিডিং পড়লেই কিন্তু মনে রাখতে পারবা, কেমন? আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, দেখি এটা বলতো। হ্যাঁ, আচ্ছা, নাজিয়া বলছে পাস্তুর ইফেক্টে কি রেসপিরেশন রেট বাড়ে? হ্যাঁ, মানে রেসপিরেশন, আচ্ছা, ওটাকে তো রেসপিরেশন রেট বলা হয় না, মানে মেটাবলিজম অফ গ্লুকোজ বাড়ে, হ্যাঁ, মানে রেসপিরেশন রেট না, রেসপিরেশন প্রসেসটা বাড়ে, ঠিক আছে। আগে যে সময়ের মধ্যে একটা গ্লুকোজ মেটাবলিজম হতো, এখন সেই সময়ে 18টা গ্লুকোজ মেটাবলিজম হবে, ঠিক আছে। রেসপিরেশন প্রসেস বাড়বে, ঠিক আছে। আচ্ছা, এটা বলতে দেখি, অ্যানোবিক রেসপিরেশন গ্লুকোজ, এটাতে কি তৈরি হয়? হ্যাঁ, সবাই, হ্যাঁ সবাই একটু পার্টিসিপেট করো। ওকে, তাহলে আমি একটু ক্লোজ করে দিই। এটার উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ইথাইল অ্যালকোহল। বলো, ইথানল ফার্মেন্টেশন মেথডে কোথা থেকে তৈরি হয়? এটার উত্তর কি হবে? হ্যাঁ, আমরা দেখি কে ভালো করলো। হ্যাঁ, এটার উত্তর কি হবে? সবাই একটু কমেন্টে লিখো, ইনবক্সে লিখো। তাহলে এটার উত্তর হবে মোলাসেস। আচ্ছা, রেসপিরেশন ইনসাইড অ্যাবসেন্স অফ অক্সিজেন, তাই না? সেটাতে হুইচ স্টেপ অফ রেসপিরেশন অকার্স? তাহলে দেখো তো, অ্যানারোবিক রেসপিরেশনে কোনটা আছে? এটার উত্তর কি হবে? এই অ্যানারোবিক রেসপিরেশনে কোনটা হইতে পারে? হ্যাঁ, সুভি, তুমি ঠিক বলছো। আচ্ছা, তাহলে আফতাহি, জাফরুল, আতিয়া, আতমায়া, আর ফাউইন এবং সারিয়া, তোমরা ভালো বলেছো, ভেরি গুড, তোমাদের কংগ্রাচুলেশন। তাহলে এখানে হবে গ্লাইকোলাইসিস, কারণ গ্লাইকোলাইসিস অ্যারোবিক অ্যানারোবিক দুটোতেই আছে। আচ্ছা, বলতো কতটা এটিপি তৈরি হয়? এই দেখি, এটার উত্তর কি হবে বলতো? এটা তো এখানে দেখো, অপশনগুলো থেকে তুমি কত উত্তর দিবা বলো, এটার কত উত্তর দিবা? রাইট, তাহলে এখানে উত্তর দিবা হচ্ছে 38। কেন? 36 হচ্ছে আপডেটেড, এখানে অপশনে যেহেতু 36 নাই, এই জন্য আমি 38 অ্যান্সার দিব। আচ্ছা, বলো, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলকে কানেক্ট করে কে? বলো, এটার উত্তর কি হবে? রাইট, এটা কিন্তু আমরা দেখছিলাম লিঙ্ক রিয়াকশন, অ্যাসিটাইল কোয়ে ফরমেশন। বলো, ক্রেবস সাইকেল হয় কোথায়? হ্যাঁ, এটার উত্তর কি হবে? হ্যাঁ, ক্রেবস সাইকেল, হ্যাঁ বলো, ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, হাউ মেনি এটিপি প্রোডাকশন অকার্স ইন ক্রেবস সাইকেল? এটাও কিন্তু বলছি, বলো এটা কি হবে? হ্যাঁ, এটা কিন্তু আমরা বলছি 24। বলো, গ্লুকোজ অ্যানারবিক রেসপিরেশনে ব্রেকডাউন করে কি তৈরি করে? এটা কিন্তু একটু আগে দেখালাম আমরা, রাইট। তাহলে এটা তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ইথানল। অ্যারোবিক অ্যানারোবিক দুটোতেই আছে, কোনটা? হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, ভেরি গুড।